আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন অর্ধ শতাধিক দেশের বিনিয়োগকারীরা। সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 60 জনের বেশি প্রতিনিধি চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন ও কারখানা স্থাপনের প্রস্তুতি সরেজমিনে দেখবেন। সম্মেলনের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব শিরোনামগুলো। শুল্ক কমাতে ট্রাম্পকে চিঠি দেবেন প্রফেসর ইউনুস। সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। ভোররাতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের 5তলা ভবনের আগুনে একজনের মৃত্যু, দগ্ধ 7 জন, ঢাকা মেডিকেলে ভর্তি। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। সংহতি জানিয়ে দেশের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতিতে অংশ নেন সেনা সদস্য, শিক্ষার্থী সহ 25 জনের দল। এ পর্যন্ত 2 সেনা সহ 7 জন গ্রেপ্তার। অস্তিত্বহীন প্রকল্পের নামে কুষ্টিয়ার বিএডিসি কর্মকর্তাদের কোটি কোটি টাকা আত্মসাৎ। তদন্তে সত্যতা পেয়েছে দুদক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ নিয়ে শিগগির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। আর ব্যবসায়ী নেতারা বলেন, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিলে ব্যবসায়ীরা সক্ষমতা প্রমাণ করবেন। সচিবালয়ের বৈঠকে যোগ দেন শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বাড়তি পণ্য আমদানি করতে হলে করবে, যাতে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব না পড়ে। যুক্তরাষ্ট্রের পোশাক বাজার রক্ষার চেষ্টা করছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা জানান, শ্রমিকদের উপর শুল্ক বৃদ্ধির কোনো প্রভাব পড়তে দেবে না সরকার। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের পরিকল্পনায় তারা স্বস্তি পেয়েছেন। এর আগে এ ব্যাপারে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। কারণ আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন। এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব রেশনালাইজ করব। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা সরাসরি যোগাযোগ করার বিষয়টিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পদক্ষেপকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 37% শুল্কে ব্যবসায়ী সহ সবাই উদ্বিগ্ন। শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার সব অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো সহ সংকট সমাধানে বিকল্প চিন্তার কথা তুলে ধরা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনা করবেন বলে ইঙ্গিত দেওয়া হয়। তাই আপাতত মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা
আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়া। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ও সেখানে নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। তবে এই উদ্যোগ ফলপ্রসূ করার উপর গুরুত্ব দেন তারা। আমাদের মিটিং করাটা বড় কথা না, মিটিংকে ফলপ্রসূ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। সোয়াবিনটা আমরা যদি ইম্পোর্ট ডিউটি কমাই দিই, কটন ইম্পোর্ট ডিউটি কমাই দিই, আমাদের এখানে আমেরিকান সাথে আমরা যদি ডিপ্লোম্যাটিক ডায়ালগ শুরু করতে পারে, তাহলে আমাদের গার্মেন্টস এক্সপোর্টের ডিউটিটা অটোমেটিক কমে যাবে। মার্কিন প্রশাসনের সাথে এই নিয়ে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগের বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ দ্রুত কার্যকর করার উপরও গুরুত্ব দেন তারা। প্রধান উপদেষ্টা নিজে যদি আসলে এই জায়গাতে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের দিক থেকে, সেটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় তত ভালো। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে 15%। তবে এখন বাড়তি শুল্কে পণ্য রপ্তানি করতে হবে বাংলাদেশকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের আগুনে দগ্ধ একজন মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ আরও 7 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। নিহত ব্যক্তির নাম আমিন উদ্দিন, আর আহতরা হলেন সাকিব, মমতাজ, বুলবুল, শিল্পী, ইকবাল, মুশফিকা ও 7 বছরের শিশু তালহান। তারা একই ভবনের বাসিন্দা। ফায়ার সার্ভিস জানায় ভোর 4:10 দিকে নাজিমউদ্দিন রোডের 5তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। সেখানে ফার্নিচারের দোকান ছিল। খবর পেয়ে 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ারের 7টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 40 মিনিট পর 4:50 দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পরে দগ্ধ 18 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে 10 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না। এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে আজ একাত্মতা প্রকাশ করেছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও কুয়েট, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলও সংহতি জানিয়ে ঘোষণা করেছে কর্মসূচি। আজ ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছেন চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতায় শিল্পায়ন ও কর্মসংস্থানে দেশি বিনিয়োগ যথেষ্ট নয়। গত কয়েক বছর বিদেশি বিনিয়োগ টানতে রোড শো, সম্মেলনের উদ্যোগ নিলেও সফলতা মেলেনি, উল্টো নিম্নমুখী হয়েছে। শিল্প বিনিয়োগে অনেকেই তাদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নেয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে নতুন করে তুলে ধরে বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বড় বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় 60 জনের প্রতিনিধি পরিদর্শন করবেন চট্টগ্রাম, ইপিজেড, মিরসরাই ও জাপানিজ ইকোনমিক জোন। সামিটটা যখন আমরা করব, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে।
এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের 60 জনের বেশি প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আজকে কোন কোন জায়গা পরিদর্শনে যাবেন প্রতিনিধি দল এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে প্রস্তুতি কেমন এবং কি কর্মসূচি রয়েছে? জি, প্রতিনিধি দলটি 8টার কিছু সময় পরে আসলে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। পরবর্তীতে তারা কয়েক মিনিটের মধ্যে আসলে চট্টগ্রাম আনোয়ারায় যে কোরিয়ান ইপিজেডটি অবস্থিত, যেটি ইয়াংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনায় গড়ে উঠেছিল 1999 সালে, সেটি এখন পরিদর্শন করছেন। প্রতিনিধি দলের কোরিয়ান যে ডেলিগেশন টিমটি রয়েছে তারাই এখন এই ইয়াংওয়ান কর্পোরেশনের যে কারখানাটি রয়েছে, উইভিং কারখানা, সেটি আসলে ঘুরে দেখছেন। তারা এখানকার কীভাবে পণ্য প্রস্তুত হয়, একটি কীভাবে তৈরি হয় সেটি আসলে দেখছেন ঘুরে ফিরে। এবং সেখানে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান তাদেরকে স্বাগত জানিয়েছেন সকালে যখন তারা এখানে এসেছিলেন, এবং তারা এখানে দেখছেন, এখানকার পরিস্থিতি ঘুরে দেখছেন, এবং তিনি এখানকার সার্বিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র প্রতিনিধি দলকে উপস্থাপন করেছেন এবং সেখানে আসলে কতটা বিনিয়োগের জন্য এটা প্রস্তুত এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে আছে কিনা কোরিয়ান ইপিজেডে, সেটি আসলে তিনি তাদেরকে তুলে ধরেছেন। একই সাথে এখানকার যে প্রতিনিধি দলের অন্যান্য যে দেশের সদস্যরা রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের যে প্রতিনিধি দল, তারা 60 জনের যে ডেলিগেশন টিম, তারাও কিছুক্ষণ পরে এখানে যোগ দিবেন এবং তাদেরকেও স্বাগত জানানো হচ্ছে। তারা ঘুরে দেখছেন এখানকার কারখানাগুলো এবং যেটি তারা বলছেন যে বাংলাদেশের যে বিনিয়োগের জন্য ইপিজেডগুলো এবং বিশেষ অর্থনীতিগুলো প্রস্তুত, সেটি আসলে এই বিনিয়োগ সম্মেলনের অংশ হিসাবে পরিদর্শনের মূল লক্ষ্য আজকে এখানে চট্টগ্রামে আনা তাদেরকে, এবং সেখানে সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। তারা হয়তো একটু ঘুরে দেখবেন এবং তাদের একটা বিনিয়োগের জন্য কতটা ইতিবাচক এবং বিনিয়োগের ক্ষেত্রের জন্য যে প্রস্তুত, অর্থাৎ কারখানা প্রতিস্থাপনের জন্য এখানকার যে ফ্যাসিলিটিগুলো আছে, কী ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং কতটা দ্রুত সময়ে তারা আসলে বিনিয়োগটা এখানে করতে পারবেন এবং উৎপাদনে যেতে পারবেন, সেটি তুলে ধরাই হচ্ছে এই বিনিয়োগ সম্মেলনে আজকের মূল উদ্দেশ্য। এবং এই সেই বিনিয়োগ সম্মেলনের অংশ হিসাবে তারা বলছেন যে ঢাকায় যেটি হচ্ছে সেটি হচ্ছে একবারে ইনডোর প্রোগ্রাম, তবে মাঠ পর্যায়ে যেহেতু বিনিয়োগটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, ইপিজেডগুলো আছে, সেখানে আসলে মূলত হবে। ফলে তারা এখানে বলছেন যে প্রতিনিধি দলগুলো এসেছেন, তাদেরকে ঘুরিয়ে দেখছেন এবং এই প্রতিনিধি দলরা আসলে এখানকার ঘুরে ফিরে তারা যে বিনিয়োগের জন্য তাদের যে সম্ভাবনা, সেটি আসলে তারা পরবর্তীতে সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি দল, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। এদেশে দীর্ঘদিন ব্যবসা করা বিদেশিকে সম্মানসূচক নাগরিকত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাসভবন যমুনায় গুরুত্বপূর্ণ বিদেশি প্রতিনিধিদের সঙ্গে তিনি বিশেষ বৈঠকও করবেন। মার্কিন প্রতিষ্ঠান নাসার সঙ্গে ও সামরিক মহাকাশ অনুসন্ধানে চুক্তি হতে পারে সম্মেলনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরগুলোতে বিশেষ গুরুত্ব পায় বিনিয়োগ আকর্ষণের বিষয়টি। চীন ও থাইল্যান্ডের বড় বড় ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান করেন। জানান, ভৌগোলিক অবস্থান ও তরুণ জনশক্তির ব্যবহারে স্থানীয় ও রপ্তানি বাজারের সম্ভাবনা। এবার সহস্রাধিক বিদেশি বিনিয়োগকারী নিয়ে দেশে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এই সম্মেলনে দেশি বিদেশি 5 উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেবেন প্রধান উপদেষ্টা। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার
দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুব ভালো জায়গা। 9 এপ্রিল বিকেলে চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি সহ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমাদের প্রধান উপদেষ্টা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশনেট, তো উনি নিজেই চেয়েছিলেন যে যারা বড় উদ্যোক্তা আসবেন তাদের সাথে উনি যাতে বাইল্যাটারালি আলাদা করে বসতে পারেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা জানতে পারেন। সো ফর এক্সাম্পল জার্মান একটা ডেলিগেশন আসবে, সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন, কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন, চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন, বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে। জানা গেছে এরই মধ্যে স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন পেয়েছে। এনজিএসও লাইসেন্সের আবেদন করলেও সরকার দ্রুত ব্যবস্থা নেবে। ফলে প্রতিশ্রুত 90 দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনভর ভ্যাপসা গরমের পর রাতে রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে। এতে কিছুটা মিলেছে স্বস্তি। গত রাত 10টার দিকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়, পরে রাত 11:30টার দিকে বাড়ে তীব্রতা, সাথে ছিল বজ্রপাতও। এদিকে বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও যারা বাইরে ছিলেন পড়েন ভোগান্তিতে। সাথে ছাতা না থাকায় ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন অনেকে। এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী হচ্ছে। আজ বেলা 11টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি কেন্দ্রীয় শহীদ মিনারে না গেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় 18,519 জন চাকরিচ্যুত বিডিআর সদস্যকে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি তাদের। আগামীকাল সকাল 11টার মধ্যে যদি আমাদের সাথে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এসে সাক্ষাৎ না করেন, তাহলে আমরা সকাল 11টায় এখানে স্পষ্টভাবে বলছে আমরা প্রধান উপদেষ্টা যমুনা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, প্রয়োজনে আমরা রাস্তায় মৃত্যুবরণ করব। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব পাশের দেশেও পড়তে পারে। ভারতীয় সংসদে মুসলিম ওয়াকফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না। তাই ভারতের 20 কোটি মুসলমানের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সেনাবাহিনীর বর্তমান ও সাবেক সদস্য এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় ধানমন্ডির বাড়ির ডাকাতিতে। স্বর্ণের দোকান অলংকার নিকেতনের মালিকের বাসায় ডাকাতিতে 4টি দলে ভাগ হয়ে মোট 25 জন অংশ নেয় জানিয়েছে পুলিশ। র্যাব পরিচয়ে ডাকাতিকালে প্রস্তুত রাখা হয় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত 2 সেনা সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 26 মার্চ ভোরে ধানমন্ডির 8 নম্বর রোডের স্বর্ণের দোকান অলংকার নিকেতনের মালিকের বাসায় হয় দুর্ধর্ষ ডাকাতি। মোবাইল কোর্টের নামে র্যাব পরিচয়ে ডাকাতিতে ছিল অন্তত 25 জন। পুলিশের তদন্তে জানা যায় ডাকাতির পরিকল্পনা হয় 4টি দলে ভাগ হয়ে। নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর অর্ডিন্যান্স পরিদপ্তরের সার্জেন্ট ফরহাদ বিন মোশাররফ। তার সাথে ছিলেন সেনা সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও অবসরপ্রাপ্ত সৈনিক সিরাজুল ইসলাম। দ্বিতীয় দলে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় ছাত্রদের। এই দলের নেতৃত্বে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াকিল মাহমুদ। তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন হাসান ও অন্যান্যরা।
ডাকাতির সময় মোবাইল কোর্ট পরিচালনার জন্য রাখা হয় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোবাইল কোর্ট পরিচালনার নামে ধানমন্ডির বাসাটিতে প্রবেশ করে ডাকাতেরা। দারোয়ান ও ম্যানেজারদের বেঁধে ফেলে বাড়ির বিভিন্ন তলা থেকে অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এই সময় বাসার লোকজন খবর দিলে থানা পুলিশ আসে ঘটনাস্থলে। পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় 4 ডাকাত। তাদের পরিচয় একজন হচ্ছে আপনার সেনাবাহিনীর লোক ছিল, আর যে 3টা ছিল ওনারা বলছে যে ছাত্র নাকি। এদের এখান থেকে প্রায় 36 লাখ টাকা নিয়েছে, 36 লাখ টাকা নিয়েছে। লাস্টে যাকে ধরছি আমরা, ওনার কাছে আবার আমরা একটা 5 লাখ টাকার বান্ডিল পাইছি। ডাকাতির জন্য গাড়ি ভাড়া করা হয় হাজারীবাগ থেকে। এই ঘটনায় দায় স্বীকার করে ইতিমধ্যে 164 ধারা জবানবন্দি দিয়েছে গাড়ি চালক। প্রাক পরিচয়গুলো আমরা যাচাই বাছাই করছি এবং তারা কিভাবে সংঘবদ্ধ হলো, একে অন্যের সাথে আরও অন্যান্য কোনো সম্পর্ক রয়েছে কিনা, এগুলো আমরা বিস্তারিত তদন্ত করছি। ইতিমধ্যে এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া সেনা সদস্যের সেনা আইনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া BADC কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব প্রকল্পের বেশিরভাগের নেই কোনো অস্তিত্ব, তবে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে দুদক, আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা নিয়ে গঠিত মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের কুষ্টিয়া অঞ্চল। এর আওতায় 2020-21 অর্থ বছরে কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের জন্য 248 কোটি টাকার প্রকল্প হাতে নেয় BADC। 2024 সাল পর্যন্ত সেখানে ব্যয় দেখানো হয়েছে 192 কোটি টাকা, অগ্রগতিও দেখানো হয়েছে 75 ভাগ। তবে বাস্তবতা ভিন্ন। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের নেই কোনো অস্তিত্ব। কৃষকদের অভিযোগ, বছরের পর বছর সেচ প্রকল্পের নালাসহ কোনো সংস্কার হয়নি। কর্মকর্তারাও কখনো আসে না মাঠে। শুধু তাই নয়, জেলায় 668টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ তুলে নেওয়া হয়েছে 50 কোটি টাকা। এসব কাজেরও নেই অস্তিত্ব। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে, এই জায়গাটায় কোনো তাই নাই। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। এসব বিষয়ে মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে বলে দাবি BADC নির্বাহী প্রকৌশলীর। আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলা করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। প্রাথমিক তদন্তে সব অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। জড়িতদের বিরুদ্ধে অভিযানও চালিয়েছে BADCর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়। বিভিন্ন অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে। সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম। দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা এবং বরাদ্দকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের বন্দরে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন যুবক রনিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী জানান, রনির সঙ্গে এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার ও ডেনি মাসুদ সহ কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে রনিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী সহ একাধিক মামলা রয়েছে। মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 11:30টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ হত্যার ঘটনা ঘটে। সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন সুজন মিয়া। সেখানে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরে আমরা দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে আসার পরে ওনার ইমার্জেন্সি রুমে অ্যাডভোকেট সুজন সাহেব ওনার মৃতদেহ পাই এবং আমরা আমাদের নিয়োগকৃত অফিসার উনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে লাশের মধ্যে প্রেরণ করা হয়েছে। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সঙ্গে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অর্ধশত বাস যাত্রী। গত রাত 12টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জুয়েল আহমেদ, নাসিমউদ্দিন ও মিজানুর রহমান। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে রানীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে। স্থানীয়রা জানান, রানীহাটি ইউনিয়ন শাখা জামাতে ইসলামীর নেতাকর্মীরা 2টি বাস নিয়ে দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। বাস দুটি খড়খড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বাস। ঘটনাস্থলেই 2 জন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। ঝিনাইদহের কালীগঞ্জে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে স্বজন এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিক্ষুব্ধরা জানান, মঙ্গলবার কালীগঞ্জের কাশীপুর গ্রামের বেদেপল্লীতে পূর্ব শত্রুতার জেরে আবু তালেব নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে একজনকে আসামি করে মামলা নেয় পুলিশ। পরিকল্পনাকারীকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর নেওয়ার অভিযোগে রোববার সকালে থানা ঘেরাও করে স্বজন এলাকাবাসী। পরে নিমতলা বাস স্ট্যান্ডে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। পরে ওসির অপসারণে 3 দিনের আলটিমেটাম দিয়ে মহাসড়ক ছাড়েন বিক্ষুব্ধরা। মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে চশমা পরা হনুমান, মায়া হরিণ, লজ্জাবতী বানর সহ 460 প্রজাতির দুর্লভ প্রাণী ও উদ্ভিদ। এবারের ঈদের ছুটিতে এই উদ্যানে বেড়েছে পর্যটকের ভিড়। অতিরিক্ত দর্শনার্থীর কারণে হুমকির মুখে বনের জীববৈচিত্র্য। শব্দ দূষণ ও অনিয়ন্ত্রিত ভ্রমণে প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। আগামী জুনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসুর নির্বাচন হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 35 বছর পরে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কিছু সংশয় থাকলেও শিক্ষার্থীদের আশা, এই নির্বাচনের মধ্য দিয়ে দাবি আদায়ের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হবে ছাত্র সংসদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সবশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠলে প্রশাসনের অনীহা ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়নি। এবার নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী জুনেই হবে নির্বাচন। এর মধ্য দিয়ে সক্রিয় হয়ে উঠবে ছাত্র সংসদ। আধিপত্যবাদের রাজনীতিগুলো ক্যাম্পাস থেকে যদি বিতাড়িত করতে চাই, তাহলে এটার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করা। দাবি আদায়ের কোনো একটা প্ল্যাটফর্ম, সর্বোচ্চ প্ল্যাটফর্ম যেটা ছাত্র সংসদ হিসেবে এটা চালু হোক। বিশেষ করে রাজনৈতিক অরাজনৈতিক শিক্ষার্থী সমাজের একটা যদি আকাঙ্ক্ষা, ইচ্ছা, যদি দৃঢ় ইচ্ছা যদি থাকে, সেই ক্ষেত্রে রাকসু নির্বাচন কার্যকর করা খুব জটিল কিছু হবে বলে মনে করছি না। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা, আবার কারো রয়েছে আস্থাহীনতা। আমরা দেখেছি যে পেশি শক্তির প্রদর্শন হয়েছে, তো সেই জায়গা থেকে তো একটা আশঙ্কা থেকেই যায়। 24 পরবর্তী সময় হয়তো সেই পূর্বের মতো আর পেশি শক্তির রাজনীতি বা হচ্ছে যে আপনার খুনোখুনি বা ছাত্র সংঘর্ষের মতো ঘটনা আর ঘটবে না। দুর্নীতি পরায়ণ এবং স্বজনপ্রীতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে রাকসু নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা 32,000 শিক্ষার্থী সন্দিহান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ অপেক্ষার পর ছাত্র সংসদের নবযাত্রা যাতে সুন্দর হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের সহযোগিতার আশা করেন তারা। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এটি আমরা সময় মতো আমাদের যে রোডম্যাপ অনুযায়ী সেটি সম্পন্ন করতে পারি। মূল দায়িত্ব পালন করতে হবে শিক্ষার্থীদের, কারণ তাদের এই আন্তরিকতা এবং তাদের প্রত্যাশার কিন্তু আজকে প্রতিফলন ঘটতে যাচ্ছে।
শিক্ষার্থীদের পছন্দের নেতৃত্বের মধ্য দিয়ে ক্যাম্পাসে সংঘাতের রাজনীতির অবসান হবে। পাশাপাশি এই ধারা অব্যাহত রাখার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আওয়ামী লীগ নেতাদের হয়রানিমূলক মামলায় জয়পুরহাটে বিএনপি জামাতের ৩ শতাধিক নেতাকর্মী এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। অনেকে আছেন যারা হামলার শিকার হয়েও উল্টো হয়েছেন আসামি। এক একজনের নামে দেয়া হয়েছে ৫-৬টি করে মামলা। গড় হাজিরার কারণে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি তাদের। জয়পুরহাটের কালাই উপজেলার কাদ্রিপুরের বাসিন্দা মোহাম্মদ আলী 2014 সালের জুলাইয়ে জমি নিয়ে বিরোধে এই বিএনপির কর্মীর ওপর হামলা চালান আওয়ামী লীগের উপজেলা আইন বিষয়ক সম্পাদক সেকান্দর আলী মৃধা ও তার সহযোগীরা। কিন্তু উল্টো অপহরণের মামলা দেয়া হয় মোহাম্মদ আলীর নামে। 11 বছর ধরে সেই মামলায় হাজিরা দিচ্ছেন তিনি। মিথ্যা মামলা আমি পরে পারতেছি না, আমার মিথ্যা মামলা সাদা মামলা করলো। শুধু বিএনপি নয়, জামায়াতের কর্মীরাও রয়েছে এই তালিকায়। 2 দলের 3 শতাধিক নেতাকর্মীর প্রত্যেকের নামে এমন 5 থেকে 6টি করে মামলা আছে। তারিখ জটিলতায় গড় হাজিরাও হয় অনেকের। এতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনার পতনের প্রায় 8 মাস পার হলেও এসব মামলায় হাজিরা চলছেই। 2013 সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুইবার জেল খাটার পরও 4টি মামলা দিয়ে হেনস্থ করতেছে। গত 23 সালে 28 অক্টোবর আমরা এই সরকার বিরোধী আমরা যখন করি, ভোটার অধিকার আদায়ের জন্য আমরা যখন প্রোগ্রাম করি, মিছিল করি, এই মিছিলে আমাদের হয়রানিমূলক এই মামলা দিয়ে তখন থেকে আমাদেরকে পেরেশানির মধ্যে রাখছে। আশা ব্যক্ত করতেছি এই মুহূর্তে আমাদের জন্য এই মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় অর্ধেক মামলা আমি অলরেডি নিষ্পত্তি করে ফেলেছি। যেগুলো চার্জ ছিল, চার্জ থেকে অব্যাহতি পেয়েছে এবং যেগুলো এখন সাক্ষী পর্যায়ে আছে, সেই মামলাগুলো যেদিন আসতেছে সেই দিন এই মামলাগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি। শুধু আশ্বাস নয়, হয়রানি বন্ধে রাষ্ট্রপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে প্রবাসী আয় $329 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ, যা গত বছরের একই সময়ের তুলনায় 64.7% বেশি। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রতি উদ্বুদ্ধ ও দায়িত্ববোধ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। অতিরিক্ত লোকবল আমরা বিদেশে না পাঠিয়েও এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।